YouTube channel. I am Taposh Kormokar. Today I have come in front of you with another topics of grammar, which is an important topics of grammar that is called pronoun reference. Pronoun reference is included HSC English second paper syllabus at question number 8. Here in this class, I shall discuss with all of my learners how to solve all kinds of problem regarding this section. I wish all of my viewers will enjoy the class most. I don't want to elaborate my speeches, so let's start the main class. My dear viewers, at the very beginning of my class, I deeply request to all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. আজকের ক্লাসে আমি দেখাবো pronoun reference. Pronoun reference HSC ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসের গ্রামার অংশের 8 নম্বর কোশ্চেনে এটা সেট হবে। HSC ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার 8। তো মাই ডিয়ার ভিউয়ার্স, প্রোনাউন রেফারেন্স এই বিষয়টি আলোচনা করার পূর্বে আমাদেরকে শিখতে হবে হোয়াট ইজ প্রোনাউন, প্রোনাউন কি, প্রোনাউনের কাজ এবং এর ব্যবহার, পাশাপাশি ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, প্রোনাউনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করা উচিত। তো মাই ডিয়ার ভিউয়ার্স, হোয়াট ইজ প্রোনাউন? এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ নাউন ইজ কল্ড এ প্রোনাউন। অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত শব্দ সমষ্টিকেই প্রোনাউন বলে। প্রোনাউন সাধারণত নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য এবং শব্দের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধিতে এই প্রোনাউন মেথডটি ব্যবহৃত করা হয়ে থাকে। আমি একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করছি। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি বোর্ডে লিখেছি হাসান ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারপর ফুল স্টপ, হি গোজ টু স্কুল রেগুলারলি। মাই ডিয়ার ভিউয়ার্স, হিয়ার হাসান ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড ইট ইজ নাউন। এই যে হি, এই যে হাসান নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত করা হয়েছে এই নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য এবং সেন্টেন্সের শ্রুতি মাধুর্যতা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য এই প্রোনাউন মেথডটি ব্যবহৃত করা হয়ে থাকে। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আমি প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। ক্লাসিফিকেশন অফ প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের শ্রেণী বিভাগ। প্রোনাউন 8 প্রকার, যথা পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনাইট, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন। মাই ডিয়ার ভিউয়ার্স, পার্সোনাল প্রোনাউন বলতে ব্যক্তি নির্দেশক, এই ধরনের প্রোনাউন দ্বারা ব্যক্তিকে বোঝায়। রিফ্লেক্সিভ, সেলফ এবং সেলফস যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে রিফ্লেক্সিভ। মনে রাখবেন, শব্দের শেষে সেলফ এবং সেলফস শব্দ দুটি যুক্ত থাকবে, যে কোনো একটি যুক্ত থাকবে। ডেমনস্ট্রেটিভ, বিশেষভাবে কোনো নাউনকে নির্দেশ করে, কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করা হয়। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি এই সমস্ত বিষয়গুলো উদাহরণের মাধ্যমে একটু পরে ক্লিয়ার করব, আপাতত আমি বলছি। ইনডেফিনাইট, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে এই ধরনের প্রোনাউন ব্যবহৃত করা হয়। রিলেটিভ প্রোনাউন, দুটি বাক্যের মধ্যে রিলেশন স্থাপন করতে, সম্পর্ক স্থাপন করতে এই ধরনের প্রোনাউন ব্যবহৃত করা হয়ে থাকে। এই ধরনের প্রোনাউন সাধারণত সেন্টেন্সের মাঝখানে বসে। ইন্টারগেটিভ প্রোনাউন, এই ধরনের প্রোনাউন প্রশ্ন করার ক্ষেত্রে মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা জেনে রাখবেন যে ইন্টারগেটিভ প্রোনাউন ডব্লিউএস ওয়ার্ডের মতো বাক্যের শুরুতে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, সমজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটি বিষয়টিকে স্বতন্ত্রভাবে বোঝায়, মানে আলাদা আলাদা করে বোঝায়। এই ধরনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহৃত করা হয়ে থাকে। রিসিপ্রোকাল, একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আমি এই সম্পূর্ণ 8 প্রকার প্রোনাউনের যে শ্রেণীবিভাগ বললাম, এইগুলোর প্রত্যেকটির উদাহরণের মাধ্যমে
আমি ব্যাপারটি ক্লিয়ার করব। এক নম্বরে প্রোনাউনের যে 8 প্রকারের ম্যাটার ভিউয়ার্স 8 প্রকারের যে শ্রেণী বিভাগ রয়েছে, আমি ফার্স্ট টাইম এই প্রত্যেক প্রকার শ্রেণী বিভাগের পাশে উদাহরণ প্রয়োগ করেছি। তো ফার্স্ট টাইম আমি একটু আগে বলেছিলাম যে পার্সোনাল প্রোনাউনের পাশে ব্যক্তিবাচক এগুলা সমস্ত কিছু ব্যাখ্যা করেছি। এখন সেগুলোর বিষয়ের পাশাপাশি আমি উদাহরণ প্রয়োগ করে বলতেছি। পার্সোনাল প্রোনাউনের পাশে আমি লিখেছি আই, উই, ইউ, হি, শি, দে, মি, আস, হিম, হার, দেম আর ইত্যাদি। আসলে এই প্রত্যেকটি ওয়ার্ডই ব্যক্তিবাচক কোনো কিছু প্রোনাউনকে নির্দেশ করে, এই কারণে এটাকে পার্সোনাল প্রোনাউন বলা হয় থাকে। এরপরে আসছে রিফ্লেক্সিভ। বলেছিলাম যে সেলফ এবং সেলফ যুক্ত হয়ে প্রোনাউন গঠিত হবে। তার উদাহরণস্বরূপ হিসাবে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ বা দেমসেলফস, এই ধরনের উদাহরণ বললাম। এরপর আসছে ডেমোস্ট্রেটিভ। বলেছিলাম বিশেষভাবে কোনো নাউনকে নির্দেশ করে। ডেমোস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে দিস, দ্যাট, দিস এবং দোজ, এই 4টি শব্দ ব্যবহৃত হয়ে থাকে। ইনডেফিনাইট অনির্দিষ্ট কোনো কিছু, অনির্দিষ্ট প্রোনাউনের উদাহরণ হিসেবে এনি, তারপরে ওয়ান, এনিওয়ান, সাম, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, মেনি, এভরিওয়ান, অল, এই ধরনের শব্দগুলো ইনডেফিনাইট প্রোনাউনের উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এরপরে রিলেটিভ প্রোনাউন সম্পর্ক স্থাপন করতে ব্যবহৃত হয়ে থাকে। হু, হুইজ, দ্যাট, আরেকটি শব্দও রয়েছে হুম ইউজ করা হয়। জেনারেলি এই 3টি শব্দ বেশি ব্যবহৃত হয়। এরপর ইন্টারগেটিভ প্রোনাউন প্রশ্ন করার ক্ষেত্রে এই ধরনের প্রোনাউন ইউজ করা হয়ে থাকে। হু, হুইজ, হুইচ, হোম, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি। মানে ডব্লিউএস ওয়ার্ড যুক্ত যে সমস্ত শব্দ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, মানে প্রশ্ন করার ক্ষেত্রে যে সমস্ত শব্দ, সেগুলোকে ইন্টারগেটিভ প্রোনাউন ব্যবহৃত করা হয়ে থাকে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে সমজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটি বিষয়টিকে স্বতন্ত্র করে বোঝাতে, যেমন ইচ, এইদার, নেইদার, এই ধরনের উদাহরণ। এটা আর কি যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। এরপর আসছে রিচিপ্রোকাল। রিচিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ হিসেবে ইচ, আদার, ওয়ান আনাদার। ম্যাটার ভিউয়ার্স, এই যে প্রোনাউন কি, প্রোনাউনের শ্রেণী বিভাগ এবং প্রোনাউনের উদাহরণ প্রয়োগ করার আমার মূল লক্ষ্যই হচ্ছে এই শব্দগুলোর সাথে পরিচিত করানো, কারণ এইগুলোই আমার মূল যে ক্লাস সেগুলোতে কাজে আসবে। ম্যাটার ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বলবো প্রোনাউন রেফারেন্স এই বিষয়টি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসে যে কোশ্চেন নাম্বার 8-এ মানে প্রশ্ন হিসেবে থাকে, সেই প্রশ্নে আসলে কি কি ধরনের সমস্যা থাকতে পারে, যেগুলো বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, আমি সেই বিষয়গুলো এক নজরে এখানে লিখে দিয়েছি। প্রথমে লিখেছি যে নিড টু নো ইন শর্ট, মানে সংক্ষেপে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আসলে এই বিষয়গুলো ওই যে কোশ্চেনের মধ্যে সমস্যা আকারে থাকে, আসলে এইগুলোকে আমাদেরকে সলভ করতে হবে। প্রথমত লিখেছি যে প্রথম বাক্যে আনক্লিয়ার প্রোনাউন থাকতে পারে। আনক্লিয়ার অর্থ প্রোনাউনটি স্পষ্ট নয়। 2 নম্বর লিখেছি প্রদত্ত বাক্যে ফল্টি প্রোনাউন থাকতে পারে। ফল্টি প্রোনাউন অর্থ সম্পূর্ণরূপে প্রোনাউনটি ভুল আকৃতি হয়ে আছে, এগুলোকে আমাদেরকে সলভ করতে হবে। এরপর লিখেছি প্রদত্ত বাক্যে অ্যান্টিসিডেন্ট হিডেন। অ্যান্টিসিডেন্ট অর্থ একটি বাক্যের পূর্বপদ, মানে একটি বাক্যের পূর্বের দিকের অংশসমূহ হিডেন বা অনুপস্থিত অবস্থায় থাকতে পারে, মানে ব্যাপারটি ক্লিয়ার না। তো সেক্ষেত্রে আমাদের ওই বিষয়টিকে প্রোনাউন রেফারেন্সিং ব্যবহারের মাধ্যমে ক্লিয়ার করতে হবে। এরপর লিখেছি 4 নম্বরে প্রোনাউনের সঙ্গে প্রোনাউন ও নাম্বার এর ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, অর্থাৎ প্রোনাউন এবং এর নাম্বার এর যে ব্যবহার এটার সাথে এগ্রিমেন্ট না, ডিসএগ্রিমেন্ট মানে ভুল আকৃতি দেওয়া থাকতে পারে। সর্বশেষ 5 নম্বরে লিখেছি প্রদত্ত বাক্যে প্রোনাউন এর জেন্ডার এর ব্যবহারজনিত ভুল থাকতে পারে, অর্থাৎ প্রোনাউন যে জেন্ডারে হওয়া উচিত এটা না হয়ে অন্যরকম অপোজিট জেন্ডারে দেওয়া রয়েছে, যা পুরোটাই ভুল ব্যবহার হয়ে থাকে। আসলে এই 5টি বিষয় জানা প্রয়োজন। প্রোনাউন রেফারেন্সিং যে প্রশ্নে থাকে, এই প্রশ্নতে এই ধরনের সমস্যা থাকে, এই সমস্যাগুলো আমাদেরকে সলভ করতে হবে। ম্যাটার ভিউয়ার্স, এখন আমি প্রোনাউন রেফারেন্সের যে ভুল, এই যে আনক্লিয়ার বা ফল্টি, এই দুটি বিষয় আমি মাত্র 2টি উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
মাই ডিয়ার ভিউয়ার্স, আমি বোর্ডে লিখেছি নাজনীন ইজ আ ভেরি স্টাডিয়াস স্টুডেন্ট, হিজ ব্রাদার ডাজ নট স্টাডি অ্যাট অল। মাই ডিয়ার ভিউয়ার্স, এই বাক্যটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে একটি প্রোনাউন রয়েছে, তা আবার ফলটি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো নাজনীন যেহেতু মেয়ে মানুষ, এখানে এর পরিবর্তে এখানে হিজ ব্রাদার ডাজ নট স্টাডি অ্যাট অল এই কথাটি ব্যবহার করা একদমই সামঞ্জস্যপূর্ণ হয় নাই। এই যে হিজ এর পরিবর্তে আমাকে হার লিখতে হবে। তাহলে এটি আসলে আমাদের প্রোনাউন রেফারেন্সিং এর মূল কাজ, মানে প্রোনাউনের ভুল কিছু জায়গায় ভুল থাকবে, সেটিকে মানে সঠিক করতে হবে। তো এরপরে আরেকটি উদাহরণ ক্লিয়ার করছি। কনফিউজিং প্রোনাউনের আসলে যে কনফিউজিং প্রোনাউনের যে একটি উদাহরণ দেওয়া প্রয়োজন সেটি লিখছি। ম্যাগের ভিউয়ার্স, 2 নাম্বার আমি উদাহরণ হিসেবে বোর্ডে লিখেছি, রিমা অ্যান্ড সীমা পারফর্মড ওয়েল অন দ্য স্টেজ ইয়েস্টারডে, বাট শি পারফর্মড ওয়েল। ম্যাটার ভিউয়ার্স, প্রদত্ত বাক্যে আমি এখানে একটি প্রোনাউনের ব্যবহার দেখছি যে শি। আসলে এই বাক্যের মানে বাংলা অর্থটা যেরকম, যে রিমা এবং সীমা গতকাল স্টেজে ভালো পারফর্ম করেছিল, কিন্তু আসলে এই যে বাট, মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আসলে বাট কনজাংশন হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে পরের যে বাক্যটা যে শি পারফর্মড ওয়েল, আসলে এই শি দ্বারা যে স্পেসিফিক ভাবে কাকে নির্দিষ্ট করছে এইটা নির্দিষ্ট না। দ্যাট ইজ হোয়াই এটাকে আমরা কনফিউজিং প্রোনাউন বলতে পারবো। তো বাট দ্বারা বিপরীত মুখী কিছু ধারণা প্রকাশ করার কারণে যে আসলে এই দুইজনের মধ্যে আসলে কে ভালো পারফর্ম করেছিল এমন একজন যে কোনো একটি নাউন ব্যবহার করতে পারলে ব্যাপারটি ক্লিয়ার হয়। তাহলে এই শি এর পরিবর্তে যদি আমরা এখানে রিমা অর সীমা ব্যবহার করি, অথবা রিমা হতে পারে অথবা সীমা হতে পারে, তাহলে ব্যাপারটি স্পেসিফিক ভাবে ফুটে ওঠে যে বাট সীমা পারফর্মড ওয়েল বা রিমা পারফর্মড ওয়েল। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি একটা কথা বলতে চাই, প্রোনাউন রেফারেন্সিং এ প্রশ্নে এইচএসসি কোশ্চেন নাম্বার 8 এ যে প্রশ্নটি আসবে, এই প্রশ্নটি একটি এই প্রশ্নের মধ্যে যে শুধু যে প্রোনাউনের পরিবর্তে প্রোনাউনই চেঞ্জ করতে হবে, ভুল প্রোনাউন থাকবে বা ফল্টি বা আনক্লিয়ার প্রোনাউন থাকবে এমনটি না। অনেক সময় প্রোনাউনের এই যে প্রদত্ত প্যাসেজ পড়ার পরে প্রোনাউনের পরিবর্তে আমাদেরকে অর্থের সামঞ্জস্যতা বজায় রাখার জন্য অনেক সময় নাউনের ব্যবহার করা লাগতে পারে, মানে প্রোনাউনকে নাউন ব্যবহার করার মাধ্যমে, বা অনেক সময় প্রদত্ত প্যাসেজে যে অ্যান্টিসিডেন্টটা হিডেন বা অনুপস্থিত হয়ে থাকে যে পূর্বের বাক্যের, সেই ম্যাটারটিকে ক্লিয়ার করার জন্য অনেক সময় আমাদেরকে নাউন বা নাউন ফ্রেজ বা ফ্রেজাল নাউন বা ফ্রেজাল প্রোনাউন এই সমস্ত বিষয়গুলো ব্যবহৃত করা লাগতে পারে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো প্রোনাউন রেফারেন্সিং এর যে কোশ্চিন প্যাটার্ন সলভ করতে গেলে যে আর কি মৌলিক যে নিয়মসমূহ জানা প্রয়োজন, এই নিয়মগুলো আপনাদেরকে আমি বোর্ডে দেখাবো। তারপরে আমি একটি এক্সারসাইজ মানে কোশ্চিনের নমুনা প্রশ্ন নিয়ে এসে আমি সেটা সলভ করার মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব। ততক্ষণ পর্যন্ত আশা করি ধৈর্য সহকারে ক্লাসটি করুন। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আমি প্রোনাউন রেফারেন্সিং বিষয়টির যে পরিবর্তন করলে যে সমস্ত নিয়ম জানা প্রয়োজন সেই নিয়মগুলো নিয়ে কথা বলবো। আসলে এই নিয়মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো আয়ত্ত করতে পারলেই আমরা প্রোনাউন রেফারেন্সিং এর যাবতীয় সমস্যার সমাধান করতে পারবো। তো আমি লিখেছি প্রোনাউন রেফারেন্স এর 4টি গুরুত্বপূর্ণ কথা। আসলে প্রোনাউন রেফারেন্স পরিবর্তন করার সময় যে প্রদত্ত প্যাসেজটি পাবো, সেই প্যাসেজটি বিষয়ে মানে পরিবর্তনের সময় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটির মধ্যে প্রথমটি হচ্ছে প্রোনাউন টু প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন থেকে প্রোনাউন পরিবর্তন করা লাগতে পারে। আবার প্রোনাউন টু নাউন, অর্থাৎ প্রোনাউন থেকে নাউনও লাগতে হতে পারে। আবার নাউন টু নাউন, অর্থাৎ নাউন থেকে নাউনে যেতে হতে পারে। আবার
or noun to pronoun, অর্থাৎ নাউন থাকলে অনেক সময় প্রোনাউন লিখতে হতে পারে। এটা হলো চারটি গুরুত্বপূর্ণ কথা। এরপরে ম্যাডাম ভিউয়ার্স লিখেছি আরো দুটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই ব্যাপারে একটু আগে অবশ্যই একটু ক্লিয়ার বলেছি, আবারও বলছি, প্রোনাউনটি আনক্লিয়ার থাকলে তা ক্লিয়ার করতে হবে। অর্থাৎ ব্যাপারটি যদি ক্লিয়ার না থাকে তাহলে তাকে ক্লিয়ার করতে হবে। মানে ব্যাপারটা যদি অস্পষ্ট বোঝায়, কনফিউশন বোঝায় যে অস্পষ্ট, ব্যাপারটি ক্লিয়ার না, আনক্লিয়ার থাকলে ক্লিয়ার করতে হবে। এরপরে লিখেছি প্রোনাউনটি রং থাকলে তা রাইট করতে হবে। তো মেটাফিয়ার্স রং বলতে টোটালি রং থাকবে, এটাকে সম্পূর্ণরূপে রাইট করে লিখতে হবে। তো আসলে প্রোনাউন রেফারেন্সিং এর চারটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আরো দুটি গুরুত্বপূর্ণ কথা, এইগুলি আসলে মানে জানা প্রয়োজন। এরপরে মাই ডিয়ার ভিউয়ার্স, প্রোনাউন রেফারেন্সিং পরিবর্তন করার যে মৌলিক নিয়মসমূহ সেইগুলো নিয়ে আমি কথা বলছি। মৌলিক নিয়মাবলী হিসেবে প্রথমে লিখেছি, মনে রাখতে হবে প্রোনাউন রেফারেন্সে কোন বিষয়ের প্রতি, কোন বিষয়, ঘটনা বা ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আসলে যে ব্যক্তি বা বস্তু বা ঘটনাকে প্রোনাউন রেফারেন্সিং এর যে এই যে প্যাসেজে যে প্রাধান্য দেওয়া হবে, মূলত তাকেই সঠিক প্রোনাউনে রূপান্তরিত করতে হবে। ম্যাটার ভিউয়ার্স, এখন মৌলিক নিয়মাবলীর যে 2 নম্বর রয়েছে, 2 নম্বর নিয়ে কথা বলছি। এই প্রদত্ত যে 5টি নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আমাদেরকে ভালো করে জানা প্রয়োজন। 2 নম্বর হিসেবে লিখেছি যে অ্যাক্টিভ প্রোনাউন একবার রাইট বা ক্লিয়ার করলে দ্বিতীয়বার আর সেটি ক্লিয়ার বা রাইট না করাই শ্রেয়। অর্থাৎ কোনো প্রোনাউন যদি একবার প্রদত্ত বা উপরের দিকে যদি আমরা পরিবর্তন করি, পরের দিকে ওই সেম প্রোনাউন পরিবর্তন না করা শ্রেয়। 3 নম্বর নিয়ম হিসেবে দেখতে পাচ্ছি যে প্রথম সেন্টেন্সের অবজেক্ট দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে লিখতে হতে পারে। অর্থাৎ কোনো বাক্যের প্রথম দিকের যে অবজেক্ট অংশ পরের বাক্যের সেটা সাবজেক্ট হতে পারে। এইভাবে ব্যাপারটিকে ক্লিয়ার করা লাগতে পারে। 4 নম্বর হিসেবে লিখেছি যে পূর্বের ঘটনাকে নির্দেশ করতে পরের সেন্টেন্সে তা ফ্রেজাল সাবজেক্ট হতে পারে। ফ্রেজাল সাবজেক্ট বলতে একটা মানে গ্রুপ অফ ওয়ার্ডস মিলে সাবজেক্ট। যেমন একটা ব্যাপারটি আমি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করছি যে উই অল ডিজায়ার টু গো টু দ্য ন্যাশনাল মিউজিয়াম, তারপর ফুল স্টপ, ইট গিভস আস মাস প্লেজার। তো এই ইটকে পরিবর্তন করে লিখবো যে গোয়িং টু দি ন্যাশনাল মিউজিয়াম। তার মানে এই যে গোয়িং টু দি ন্যাশনাল মিউজিয়াম, এই ইটকে চেঞ্জ করে এটা আর কি পূর্বের ঘটনার যে নির্দেশ করতে, এটা ফ্রেজাল সাবজেক্ট। সর্বোপরি প্রোনাউন এর প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও প্রদত্ত প্যাসেজের অর্থ অনুসারে প্রোনাউনের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে ম্যাডার ভিউয়ার্স, এই যে আমি টোটাল যে 5টি মৌলিক নিয়মাবলী বললাম, এগুলো প্রোনাউন রেফারেন্সিং পরিবর্তনের সময় কাজে আসে। এছাড়া আরো 4টি আরো হালকা কিছু কথা আমি বলতে চাই। এই যে দিস, দিস, দ্যাট, দোজ, ইট, সাস এবং মেনি, এই শব্দসমূহ যে আর কি ওই যে সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে কোথায় ব্যবহৃত হতে পারে এগুলো আমাদের জানা উচিত। যেমন দিস কাছের জিনিস বোঝাতে, সিঙ্গুলার একটি মাত্র জিনিস বোঝাতে দিস ব্যবহৃত হয়, এবং কাছের জিনিস সেটা বহু একের অধিক বোঝাতে এই যে দিস শব্দটি ব্যবহার হতে পারে। ম্যাডাম ভিউয়ার্স, এটার উচ্চারণ দিস, এটির উচ্চারণ দিজ, দিজ। দ্যাট দূরের জিনিস একটি বোঝাতে দ্যাট ইউজ করা হয়। দোজ দূরের জিনিস বেশি জিনিস বোঝাতে দোজ ইউজ করা হয়। ইট এটি সাধারণত সিঙ্গুলার বোঝাতে একটি মাত্র জিনিস বোঝাতে ইট ব্যবহৃত হয়। সাস এটি ম্যাডাম ভিউয়ার্স সিঙ্গুলার এবং প্লুরাল উভয় জাতীয় বিষয়কে নির্দেশ করে। যেমন আই হ্যাভ নেভার সিন সাস এ ম্যান লাইক হাসান। অথবা আমি বলতে পারি এখানে একটা সিমিলার অর্থ ব্যবহৃত হলো যে আই হ্যাভ নেভার সিন সাস এ ম্যান লাইক হাসান, মানে হাসানের মতো আমি আর লোক দেখি নাই। এরপর যদি বলি যে আই হ্যাভ নেভার সিন সাস পিপল, আমি ওই সমস্ত মানুষের মতো আর লোক দেখি নাই। অর্থাৎ সাস দিয়ে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহৃত করা যায়। আর মেনি, মাই ডিয়ার ভিউয়ার্স, এই মেনি শব্দটি শুধুমাত্র প্লুরাল করার ক্ষেত্রে প্লুরাল অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন মেনি নিউ বুকস অফ ফেমাস রাইটার হ্যাভ বিন অ্যারাইভড ইন দি মার্কেট। মেনি নিউ বুকস অর্থাৎ অনেক নতুন বই সমূহ, অর্থাৎ এটা দিয়ে মেনি দিয়ে প্লুরাল অর্থে ব্যবহৃত করা হয়। তো ম্যাডাম ভিউয়ার্স, এখন আমি এই মৌলিক নিয়মাবলী বিষয়সমূহ ব্যাখ্যা করলাম। এখন আপনাদের সামনে আমি এখন প্রোনাউন রেফারেন্সিং এর যে কোশ্চিনের যে প্রশ্ন সেট হয় ওরকম একটা স্যাম্পল প্রশ্ন আমি বোর্ডে লিখব, তারপরে সেটি সমাধান করে দেখাবো। ম্যাডাম ভিউয়ার্স, এখন আমি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চিন নাম্বার 8 এইখানে যে প্রোনাউন রেফারেন্সিং এর যে স্যাম্পল কোশ্চিন বা কোশ্চিনের যেটা সেট হয় তার একটি নমুনা আমি এখানে লিখেছি। এই প্রশ্নটিকে আমি এখন সলভ করে দিব। তো
ম্যাডাম ভিউয়ার্স, আমি একটা কথা বলতে চাই যে আপনারা এই প্রশ্নটি পরীক্ষার খাতায় উঠিয়ে লিখতে হবে। মানে প্রদত্ত প্যাসেজটি আবারও নতুন করে তুলতে হবে, কিন্তু লেখার সময় যে সমস্ত জায়গায় প্রোনাউনের ভুল থাকবে সেই ভুল অংশগুলো আপনারা সঠিকভাবে লিখবেন এবং সেই সঠিক লেখার পরে সেটাকে আন্ডারলাইন করে দিবেন। আসলে কোথায় কোথায় আপনারা পরিবর্তন করেছেন সেটা যেন রিডার্স বা ওই যে এক্সামিনার সহজে এটা বুঝতে পারে। এমনকি অনেক টিচার সাজেস্ট করে এই লেখাটিকে বোল্ড করে দিতে। তো আমার পরামর্শ মোতাবেক আপনারা যেখানে পরিবর্তন করবেন, যেখানে সঠিক ইউজ অফ প্রোনাউন করবেন সেখানে আন্ডারলাইন করে দিবেন। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি এখন এই নিয়মটিকে, এই প্রদত্ত প্যাসেজটিকে আর নতুন করে লিখতেছি না। আমি যেখানে যেখানে পরিবর্তন করতে হবে সেসব স্থানে আমি গোল দিয়ে মানে বুঝিয়ে দিচ্ছি, পরিবর্তন করে দিচ্ছি। আপনারা কিন্তু, আমি বারবার বলছি, এই বিষয়টিকে প্রশ্নে উঠিয়ে লিখতে হবে, খাতায়, পরীক্ষার খাতায় তুলে লিখতে হবে, তাছাড়া কিন্তু মার্কস পাওয়ার সম্ভাবনা নেই বা পাবেনই না। তো এখন আমি এটা পড়া শুরু করি। প্রথমে আমি যেটা লিখেছি বলছি, টিচিং ইজ আ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। I want to be a teacher because you like working with children, but my father argues that one cannot make much money from it. He wants me to look after their farms instead, but this does not inspire me much. My dear viewers, এটি একটি স্যাম্পল প্রশ্ন। এই প্রদত্ত যে প্যাসেজ, এই প্যাসেজে কয়েক জায়গার প্রোনাউন ভুল রয়েছে। My dear viewers, আমি একটি কথা বলতে চাই। মাস ডিস্ট্রিবিউশন এখানে দেখতে পাবেন, এই যে 8 নম্বর প্রশ্নে 1 গুণ 5 = 5, দ্যাট ইজ এখানে 5টি অ্যাটলিস্ট অনেক রকমের প্রোনাউনের ভুল থাকতে পারে, কিন্তু আপনাকে যে সমস্ত মেজর মেজর প্রোনাউন আপনার চোখে পড়ে, যে সমস্ত ভুল করা সঠিক করা সম্ভব আর কি, 5টি প্রোনাউনের পরিবর্তন করলে আর কি ব্যাপারটি সলভ হয়ে যাবে। তো এখন আমি ব্যাপারটি সলভ করতে শুরু করি। সলভ। আমি সলভ হিসেবে এখানেই করে দেখাবো, যে সমস্ত জায়গায় ভুল রয়েছে আমি সেটা গোল দিয়ে বা মার্কিং করে মানে বুঝাই দিচ্ছি। যে প্রথমে লিখেছি যে টিচিং ইজ আ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। ম্যাটার ভিউয়ার্স, এই প্রদত্ত ব্যাখ্যে এই যে এইখানে প্রোনাউনের ভুল রয়েছে, তাহলে লিখতে হবে টিচিং ইজ এ প্রফেশন, হু কে চেঞ্জ করে ম্যাটার ভিউয়ার্স এখানে হুইচ অথবা দ্যাট ইউজ করতে পারবো। আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। ম্যাটার ভিউয়ার্স, আপনারা যখন লিখবেন তাহলে একবারে নতুন করে এইখানে হু না লিখে হুইচ বা দ্যাট যে কোনো একটি লিখবেন। তাহলে কি দেখা যাচ্ছে, টিচিং ইজ আ প্রফেশন হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জ। এরপর লেখা আছে আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই, বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। ম্যাটার ভিউয়ার্স, এখানে একটি বড় রকমের ভুল রয়েছে। I want to be a teacher because you like working with children, এটা অসম্ভব ব্যাপার। এখানে হবে I like। যে আমি টিচার হতে চাই কারণ আমি ছেলে মেয়েদের নিয়ে কাজ করতে পছন্দ করি। তো এরপরে দেখছি বাট মাই ফাদার আর্গিউস দ্যাট ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট। মাই ভিউয়ার্স, এখানে একটি যে ইনডেফিনাইট প্রোনাউনের ব্যবহার রয়েছে, এটি আমি পরিবর্তন নাও করতে পারি। আমি সরাসরি যে এখানে চলে যাব, বাট মাই ফাদার আর্গিউস দ্যাট ওয়ান ক্যান নট মেক মাচ মানি, কিন্তু আমার বাবা চাপ দিয়ে বললেন, প্রেশার দিয়ে বললেন যে কোনো একজন ব্যক্তি ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট, ইহার থেকে বেশি টাকা উপার্জন করতে পারে না। এই ইটের পরিবর্তে মাই ডিয়ার ভিউয়ার্স, ইট আসলে নির্দেশ করছে এই যে টিচিং, এই মেটারটিকে। এই জন্য এখানে টিচিং লিখে দিবেন। হ্যাঁ, এরপরে আমি প্রায় শেষ অংশে চলে এসেছি। হি ওয়ান্টস মি, এই যে মাই ডিয়ার ভিউয়ার্স, যে হির পরিবর্তে মাই ফাদার, মাই ফাদার লিখতে হবে। যে হির পরিবর্তে মাই ফাদার ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার। মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে দেয়ার, মাই ফাদার এখানে বলছে, এখানে দেয়ার শব্দটি সামঞ্জস্যপূর্ণ না, এখানে হিজ লিখতে হবে। মাই ফাদার ওয়ান্টস মি, বাবা চাই, টু লুক আফটার হিজ ফার্মস, মানে তার ফার্মগুলো দেখাশোনা করি, হিজ ফার্মস ইনস্টিড, বাট দিস। মাই ডিয়ার ভিউয়ার্স, এই দিস নির্দেশ করছে এই যে ফার্মস, ফার্মস এখানে না লিখে লিখতে হবে ফার্মিং।
বাট ফার্মিং ডাজ নট ইন্সপায়ার মি মাস। মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমি এখানে 1 2 তারপরে এখানে পরিবর্তন করেছি 3, তারপরে এখানে 4 5 6টি পরিবর্তন করে ফেলেছি। তো আপনারা যে কোনো 5টি পরিবর্তন করলেই অ্যাটলিস্ট নাম্বার সম্পূর্ণ হবে আশা করছি। মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি প্রোনাউন রেফারেন্স বিষয়ে, প্রোনাউন রেফারেন্স কি, প্রোনাউনের ক্লাসিফিকেশন এবং পরীক্ষার এই যে প্রোনাউন রেফারেন্স সম্পূর্ণ করতে গেলে যে সমস্ত বিষয় জানা প্রয়োজন, পাশাপাশি প্রোনাউন রেফারেন্সের খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেছি এবং সর্বোপরি প্রোনাউন রেফারেন্সিং বিষয়টি কোশ্চিনে যে স্যাম্পল কোশ্চিন যে হিসাবে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার 8 নম্বর প্রশ্নে সেট আপ করা হয় তার একটি নমুনা প্রশ্ন দিয়ে এবং এগুলির মানে সলভ করে দেখিয়েছি। আগামী ক্লাসে আমি এই প্রোনাউন রেফারেন্সিং এর এক্সারসাইজ ক্লাস নিয়ে এসে আপনাদের সামনে এসে হাজির হব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে লট অফ থ্যাঙ্কস। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। গুড বাই।